প্রায় ৪ ঘন্টা অতিক্রম হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। সচিবালয়ের ৭ নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। বাইরে থেকেও দেখা যাচ্ছে আগুনের শিখা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রথমে রাত ১টা ৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রাত ১টা ৫৪ থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ৩ বাহিনীর সদস্যরা সচিবালয় এলাকায় নিরাপত্তা দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী কায়েস রাহাত, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাহাত, আগুনের শিখা কতটা বশে আনতে পেরেছে ফায়ার সার্ভিস এবং কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ। যেমনটি জানেন যে এই মুহূর্তে আমরা রয়েছে সচিবালয়ের সামনে, এবং সচিবালয়ে আমরা জানি যে গতকালকে রাত প্রায় ১টার পর থেকেই কিন্তু সচিবালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এবং এখানে আমরা যখন এসে পৌঁছেছি তখন আমরা দেখেছি যে সচিবালয়ের বেশ কয়েকটি কক্ষ থেকে, মূলত সচিবালয়ের যে ৭ নং ভবনটি রয়েছে সেই ভবনের বেশ কয়েকটি কক্ষ থেকে প্রথমে বেশ কয়েকটি জায়গা থেকে ধোঁয়ার সূত্রপাত হয় এবং ধোঁয়া দেখা যাচ্ছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে যেমনটি এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের এই ৭ নং ভবনের পুরোটা জুড়ে যেভাবে ধোঁয়া ছড়াচ্ছে, ঠিক এইভাবেই কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ের বেশ একটু প্রান্ত থেকে ৩-৪টি জায়গা থেকে আলাদা আলাদাভাবে ধোঁয়া বের হচ্ছিল। এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের যে ব্যবস্থাটি রয়েছিল বা অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটি এখানে এসেছিল, যদিও তারা তখনও সক্রিয় অবস্থায় ছিল না। তো এখানে আসার পর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর আমরা দেখেছি যে ৩টার দিকে মূলত যে আগুনের যে লেলিহান শিখা সেটি জানলা ফুঁড়ে বেরিয়ে আসে। এবং এরপর এর আগে বেশ একটি দুঃখজনক ঘটনা যেটি এখানে ঘটে গিয়েছে সেটি হচ্ছে যে পানির যে পাইপ সেটিকে টানতে গিয়ে হচ্ছে একজন অগ্নি নির্বাপক কর্মী তিনি এখানে ট্রাক চাপায় নিহত হন, এবং তারপর ওনাকে খুব দ্রুতই ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তারা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং আগুনের প্রসঙ্গে যদি ফিরে আসা যায় তাহলে আগুনের যে সূত্রপাতটি সেটি নিয়ে এখন পর্যন্ত প্রাথমিক তথ্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারা বলেছেন যে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে বা বৈদ্যুতিক যে লাইনগুলো ছিল সেখান থেকে স্পার্কের মাধ্যমে এখানে ডেকোরেশনের জন্য যে অ্যাসবেস্টস বা এই ধরনের যে পদার্থগুলো, দাহ্য পদার্থগুলো ভেতরে রাখা হয়েছিল, এই দাহ্য পদার্থগুলো থেকে মূলত এই বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা একটি প্রাথমিক ধারণা দিয়েছেন। যদিও এ নিয়ে একেবারে তদন্ত প্রতিবেদন বা হচ্ছে যে মূল যে বক্তব্য সেটি কিন্তু এখনও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। তো এরপর আমরা দেখেছি যে এখানে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটি নিয়েও যখন প্রশ্ন উঠেছিল তখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সচিবালয়ের ভেতরে অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলেও যেহেতু এটি খুব সুরক্ষিত এবং নিরাপত্তার কারণে যেহেতু এটিকে সুরক্ষা বলয়ে সবসময় ঢেকে রাখা হতো, এবং এখানে বেশ কয়েকটি জায়গা ছিল যেখানে প্রবেশাধিকার এতটাও সহজ ছিল না। শুধুমাত্র এই যে সার্বিক যে জটিলতা, এই জটিলতাগুলোর কারণে তারা হচ্ছে সরাসরি এখানে যেতে পারেননি, এবং আগুন নেভানতে যে সক্রিয় যে ব্যবস্থাটি রাখতে হয় বা সক্রিয় যে অবস্থানটি তাদের থাকতে হয় সেটি কিন্তু তারা যথা সময়ে বা খুব দ্রুত করতে পারেননি, যার কারণে হচ্ছে যে আগুন যেটি ছিল সেটি অনেকটাই ছড়িয়ে গিয়েছে। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন কক্ষ থেকে ধোঁয়া বের হচ্ছে, এবং এই ৭ নং ভবনে আমরা যতদূর জানতে পেরেছি এখানে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক ও সেতু বিভাগ, এরকম বেশ কয়েকটি, তারপর হচ্ছে স্থানীয়
সরকার মন্ত্রণালয় এরকম বেশ কয়েকটি মন্ত্রণালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস এখানে রয়েছে বা অধিদপ্তর এখানে রয়েছে। তো এই এই যে এখানে ব্যবস্থাটি থাকার কথা ছিল অগ্নি নির্বাপনের জন্য, সেটিকে এখানে অনেকটাই অকার্যকর অবস্থায় দেখা গেছে, আমরা এখানে সেটি দেখতে পেয়েছি। অন্যদিকে যদি আগুনের যে এখন বর্তমান যে পরিস্থিতি সম্পর্কে জানা যায়, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগুনটিকে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনও একেবারে নিভিয়ে ফেলা সম্ভব হয়নি। অগ্নি নির্বাপক কর্মী যারা এখানে কাজ করছেন তারা ভবনের ভেতরে ঢুকতে পেরেছেন, যে জানলার যে কাজগুলো ছিল সেগুলো ভেঙে তারা ভেতরে ঢুকেছেন এবং ঢোকার পর বিভিন্ন কক্ষে কক্ষে তারা যাচ্ছেন সেখানে আগুনের অবশিষ্ট রয়েছে কিনা, যেহেতু এখনও আমরা এখানে ধোঁয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ আগুনের অবশিষ্ট থাকাটা কিন্তু এখানে অসম্ভব নয়। তো সেটি আসলে রয়েছে কিনা সেটি তারা এখানে এখনও খুঁজে যাচ্ছেন এবং যেখানে যেখানে আগুনের অবশেষ রয়েছে সেটিকে নিভানোর কাজ তারা এখানে চালিয়ে যাচ্ছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত যেই সংবাদটি আমাদেরকে জানানো হয়েছে সেটি হচ্ছে যে এখানে প্রথম দিকে 8টি ইউনিট তারা এখানে নিয়ে আসে, যখন আমরা 2টার দিকে সংবাদটি পাই যে এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, এবং এরপর হচ্ছে যে এই ইউনিটের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হয়েছে এবং সর্বশেষ এখানে 19টি ইউনিট এখন কাজ করছে এই অগ্নি নির্বাপনের জন্য। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, সেটা হচ্ছে প্রায় 2 শতাধিক ফায়ার অগ্নি নির্বাপন কর্মী বা ফায়ার ফাইটার এখানে তারা কাজ করে যাচ্ছে এই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এবং এখানে আমরা সাধারণ মানুষের বা উৎসুক জনতার একটি ভিড় কিন্তু রাতের শুরু থেকেই বা আগুন লাগার শুরু থেকেই দেখতে পাচ্ছিলাম, এবং তারা এখানে বেশ কিছু অভিযোগ এখানে তুলছিলেন যে এই আগুনটি লাগার পেছনে এটিকে সত্যিকার অর্থে কোনো দুর্ঘটনা কিনা বা এটির পেছনে কোনো অন্য স্বার্থান্বেষী মহলের কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছিলেন। যেহেতু সচিবালয় একটি দেশের প্রাণকেন্দ্র বলে ধরা হয়, বা সচিবালয়ের যে সাচিবিক কার্যক্রম এবং এখানে যে দলিল দস্তাবেজগুলো থাকে বা যে নথিপত্রগুলো থাকে সেগুলো রাষ্ট্রের জন্য বা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকেই রাষ্ট্রের যে পরিচালনার যে অন্যান্য সিদ্ধান্তগুলো সেগুলো গ্রহণ করা হয়। এবং ফ্যাসিবাদ যে সরকার পতিত হয়েছে তার যে দুর্নীতির যে স্বাক্ষর সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে সচিবালয়ের যে নথিগুলো পুরনো নথিগুলো ছিল সেগুলো থেকে হয়তো বা পাওয়া যেত। তো এই বিষয়গুলো নিয়ে এখানে যারা সাধারণ জনগণ ছিলেন তারা কিন্তু প্রশ্ন তুলছিলেন, এবং অন্যদিকে তারা একই সাথে প্রশ্ন তুলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের যে অবস্থান বা তাদের যে সক্রিয়তা সেটি নিয়েও তারা প্রশ্ন তুলছিলেন। কেননা যে দুর্ঘটনা এখানে ঘটে গিয়েছে, অর্থাৎ একজন ফায়ার ফাইটার যিনি নিহত হয়েছেন এই অগ্নি নির্বাপন করতে এসে, তিনি কিন্তু এখানে একটি ট্রাকের ধাক্কায় মূলত এখানে নিহত হন পাইপ লাইনকে টানতে গিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রথমে এখানে এসেছি তখন দেখেছি যে স্বাভাবিক যে যানবাহনগুলো ছিল আগুন লাগার পরেও কিন্তু সচিবালয়ের সামনে রাস্তা দিয়ে সেই যানবাহনগুলো চলছিল, এবং সেরকমই একটি যানবাহনের ধাক্কায় হচ্ছে যে একজন ফায়ার ফাইটার এখানে নিহত হন। তো সেক্ষেত্রে পুলিশ এখানে থাকা অবস্থায় কেন তারা এই রাস্তাগুলোকে আগে থেকেই বন্ধ করে দিলেন না, শুধুমাত্র কেন এখানে ফায়ার ফাইটারের গাড়িগুলোকেই ঢুকতে দেওয়া হলো না, এই প্রশ্নগুলো এখানে যারা সাধারণ জনগণ ছিলেন তারা তুলছিলেন। এবং এরপর আমরা দেখতে পেয়েছি এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বিজিবি বা র্যাব এই ধরনের যে বাহিনীগুলো রয়েছে তারা এসেছেন, যদিও এখানে সেনাবাহিনী আগে থেকেই এখানে ছিলেন। এবং যেটি আমরা জানি যে সচিবালয় যেহেতু একটি স্পর্শকাতর জায়গা বাংলাদেশের জন্য, তো সেই জায়গাটিকে নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা এখানে থাকা প্রয়োজন সেটি কিন্তু আগে থেকে ছিল, কিন্তু শুধুমাত্র যে রেস্ট্রিকশন থাকে বা যে নিষেধাজ্ঞাগুলো থাকে ভেতরে, তো এই রেস্ট্রিকশনগুলোর জন্যই হচ্ছে যে অগ্নি নির্বাপন কর্মী যারা ছিলেন বা ফায়ার ফাইটার যারা ছিলেন তারা সরাসরি সেখানে প্রবেশ করতে পারছিলেন না, এমন একটি তথ্য কিন্তু আমাদেরকে ফায়ার সার্ভিসের যিনি ডিজি ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে এখন বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটিকে যদি আবারও বিবৃত করা যায় তাহলে সেটি হচ্ছে এমন যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ধোঁয়া এখনও বের হয়ে যাচ্ছে, এবং বেশ কয়েকটি জায়গা থেকে হয়তোবা এখনও আগুন ভেতরে কিছুটা রয়ে গিয়েছে, যদিও আমরা রাতে যে চিত্রটি এখানে দেখেছিলাম সেটি থেকে এখন অনেকটাই স্তিমিত। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে আগুনের যে অবস্থান সেটিকে তারা বলছেন যে নিয়ন্ত্রণে কিছুটা নিয়ে এসেছেন, যদিও আমরা তিনি যখন এখানে কথাগুলো বলছিলেন যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে তখনও কিন্তু এখানে আগুনের যে লেলিহান শিখা সেটিকে দেখা গেছে বিভিন্ন জানলা দিয়ে। এবং এখন পর্যন্ত আপনারা যদি এখান থেকে যদি কিছুটা লক্ষ্য করা যায় যে একটি এসির উপরে কিছুটা আগুনের শিখা কিন্তু এখনও দেখা যাচ্ছে, অর্থাৎ আগুন একেবারে নিভিয়ে ফেলা হয়েছে বা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে এমনটি কিন্তু বলা যাচ্ছে না, যদিও আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটার যারা ছিলেন তারা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগুনকে নিয়ে আসা
নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এর পাশাপাশি সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আগুন কেন এভাবে ছড়িয়ে পড়লো এবং কেন এই ধরনের একটি জায়গায় বৈদ্যুতিক লাইন বা এই ধরনের যে জিনিসগুলো রয়েছে যেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এবং আমরা জানি যে অন্যান্য যে বিল্ডিংগুলো থাকে সেখানেও স্বয়ংক্রিয়ভাবে একটি অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা। তো সেই ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থাটি আসলে কতটুকু কার্যকর ছিল এখানে, সেটি নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে। জনগণ যারা এখানে ছিলেন তারা এই প্রশ্নটি তুলছেন এবং বলছেন যে সচিবালয়ের মতো জায়গায় এটিকে কি সত্যিভাবে একটি দুর্ঘটনা বলা যায় কিনা, না কি এটি কোনো বহির্বিশ্ব হতে পারে বা যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে তাদের কোনো নীল নকশা কিনা, সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এখানকার যারা সাধারণ জনগণ বা যারা এখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আধিক্য যত এখানে বেড়েছে, সাধারণ যে জনগণ ছিলেন তাদের আধিক্য ততই এখানে ধীরে ধীরে কমে এসেছে। যদিও এখনও একেবারেই এখান থেকে সবাই চলে যায়নি, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা এখনও কেউ হয়তো বা এখানে রয়েছেন। তো 5 ঘন্টা ইতোমধ্যে পার হয়ে গিয়েছে আগুন লাগার ক্ষেত্রে। তো এই 5 ঘন্টা পর আগুন কিন্তু এখনও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়নি। আমরা এখানে দেখতে পেয়েছি যে এখানে যে মন্ত্রণালয়গুলো ছিল সেই মন্ত্রণালয়গুলোর হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ নথি এখানে পড়ে গিয়েছে। তো এই ব্যাপার নিয়ে এখানে ঢাকা জেলার যিনি ডিসি ছিলেন তিনি আমরা দেখেছি যে রাতের শেষ দিকে বা আগুন লাগার মাঝখানে ঘটনাস্থলে এসেছিলেন, এবং তার ক্ষেত্রে আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে বা এখানে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হতে পারে, তো এই ব্যাপারটি নিয়ে তিনি কিন্তু এখনও স্পষ্ট কোনো বক্তব্য আমাদেরকে জানাননি যে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং দলিল দস্তাবেজ যেগুলো পড়ে গিয়েছে, মেশিনারিজ যেগুলো ছিল এখানে গুরুত্বপূর্ণ বা কাজ করার জন্য যে কম্পিউটার ব্যবস্থাটি এখানে ছিল সেটির ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিয়ে কিন্তু স্পষ্ট কোনো তথ্য আমরা এখনও জানতে পারিনি। তো এইগুলো হয়তো বা পরবর্তীতে স্পষ্ট করা হবে যে এইখানে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে নথিগুলো পড়ে গিয়েছে এখানে সেই নথিগুলো কি অন্য কোনো জায়গায় আবার পুনরুদ্ধার করা সম্ভব কিনা, অন্য কোনো জায়গায় রাখা হয়েছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে এখানে। যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা, তো এখানকার যে নথিগুলো সেই নথিগুলোকে পুনরুদ্ধারের জন্যে বা নথিগুলোকে আবার পুনরায় ব্যবহার উপযোগী করার জন্য এখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এই প্রশ্নগুলো এখন পর্যন্ত থেকে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে কোনো তথ্য এখন আমরা হাতে পাইনি। তো আগুনের যে তথ্য বা সচিবালয়ে এই যে অগ্নিকাণ্ড, এটি দেশের জন্য বা আমাদের দেশের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, আমাদের ফায়ার সার্ভিসের যে সক্ষমতা, সেটি নিয়েও কিন্তু জনমনে একটি সন্দেহের প্রশ্ন তুলছে বা একটি সন্দেহের উদ্রেক করছে যে এই ফায়ার সার্ভিসের যে উন্নয়ন প্রয়োজন কি না, বা এটি নিয়ে আরও কাজ করার প্রয়োজন আছে কিনা, আধুনিকায়নের কোনো প্রয়োজন আছে কিনা। এমনকি সচিবালয়ের আমরা দেখেছি যে সচিবালয়ের যে গেট, সেই গেটের কারণেও কিন্তু প্রথম দিকে হচ্ছে যে একটি ঢুকতে পারেনি রাস্তাঘাটে, এই রাস্তা দিয়ে হচ্ছে যে ট্রাক যেটি ছিল সেটিকে ভেতরে ঢোকানো যায়নি, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে এখানে ট্রাকগুলো প্রবেশ করেছে এবং আগুনের যে সর্বশেষ আপনারা দেখেছেন যে আগুনটিকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে। তো সচিবালয় থেকে অগ্নি নির্বাপন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাহাত, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে লাগা আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী কায়েস রাহাত।